হুম। আসসালামু আলাইকুম। আমরা তপন স্যারের অনুশীলনী সলভের কন্টিনিউশন হিসেবে আজকে নিউটনীয় বলবিদ্যা সলভ করব। এমসিকিউ সলভ করতে যে একটা হতাশা কাজ করে যে আসলে অনেকগুলো উত্তর দেখা যাচ্ছে কোথাও কোথাও ভুল থাকে, এবং আমরা আসলে ভুলটা দাগাবো না সঠিকটা শিখবো, আসলে মানে আমরাও কনফিউজড, তোমরা যারা শিখতেছো তোমরাও কনফিউজড। তো এখানে আসলে মানে সাজেশন এইটাই থাকে যে তোমরা আসলে ঠিকটা শিখো, অ্যান্ড ভুল যেটা আছে ওইটা জাস্ট একবার দেখে যাও যে এই জিনিসটা হচ্ছে এখানে ভুল আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আর এইসব নিয়ে হতাশ হওয়া যাবে না, সবার ক্ষেত্রেই সেম, তোমার তো একার ক্ষেত্রে না। ঠিক আছে, শুরু করি আমরা। অনুশীলনীতে ভুল উত্তর থাকবে, এটাই স্বাভাবিক, মানে আসলে সবকিছু তো পারফেক্ট না। আমরা সঠিকটা শিখবো, অবশ্যই সঠিকটা শিখবো, কনসেপ্ট অনুযায়ী শিখবো, কিন্তু যেটা ভুল ওইটা মার্ক করে রাখতে হবে যে এই জিনিসটা ভুল। ওকে, চলো শুরু করি। সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, এই নিয়ে কোনো সন্দেহ আছে? এই যে এটা হচ্ছে সবচেয়ে সবল, মানে কি এটা হচ্ছে ওয়ান, তাই না? সবচেয়ে সবল না এটা? তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর একদম এটা। আমরা যদি ওই যে পাল্লা হিসেবে চিন্তা করি, যে মানে তুলনাটা, তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে এটা কত? 10^2 না? এটা কি 10^11? আর এটা মানে 10^41 না? যাই হোক, ভুল হইতে পারে, এটা তোমরা বই থেকে মিলে নিবা। বই একটা ছক আছে, একটা ছক আছে, তপন স্যার বই একটা ছক আছে। ওই ছকটা তোমরা ভালো করে দেখলে ওখানে দেখা যাচ্ছে কোন কণা অনুযায়ী কাজ করে, হচ্ছে কত দূরত্বে কাজ করে, এইগুলো খুব ভালো মতো দেওয়া আছে। ওই ছকটা করলে অনেকগুলো এমসিকিউ কম মানে হয়ে যাবে আর কি, মানে একটা এমসিকিউ কমন হয়। হ্যাঁ, হ্যাঁ, তাড়িৎ চৌম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়? তাড়িৎ চৌম্বক বল না, ফোটন। আচ্ছা, প্রোটন তো অন্য জিনিস। এই মেসন হচ্ছে কি? সবল নিউক্লিয়। আর গ্র্যাভিটন, গ্র্যাভিটন মহাকর্ষ। আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়া, আমরা হচ্ছে তাড়িৎ চৌম্বক বলের মোট তিনটা কাজ দেখি, যে এটা আসলে আমরা কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, সো আমরা ওইটা একটা মানে ছন্দ দিয়ে মনে রাখবো, রাশিয়া। হ্যাঁ, এই রাশিয়া মনে রাখবো। তাড়িৎ চৌম্বক বল জিনিসটা শুনেই তো মনে হচ্ছে যে রাশিয়া, রাশিয়া একটা ভাইব দেয়, তাই না? তো এই যে রা দিয়ে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এই যে আ দিয়ে হচ্ছে এই যে আণবিক গঠন, আর সি এটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর কি, স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো এই যে এই তিনটা টার্ম যেখানেই পাই ভুল ধরে নেবো এটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বলতে কাজ করে। বোঝা লাগবে না কেমনে, এত বুঝে কি হবে, তাই না? কিছু জিনিস না বুঝে মনে করতে হয়। মহাকর্ষ বল কার্যকর যে কণার বিনিময় হয়, মহাকর্ষ বল ও গ্রাভিটন। মেসন কোনটা দিয়ে? সবল নিউক্লিয় বল। ঠিক আছে, নিউক্লিয়ারের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বলের উদ্ভব হয়? তো কোন কণা? এই তো মেসন, তাই না? আব্দুল সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ, এই জিনিসটা মনে রাখবা হচ্ছে দুধ দিয়ে, তাই না? এই যে স্টিফেন ওয়াইনবার্গ, আব্দুল সালামের হচ্ছে দুধের মতো কাজ করছে, দিয়ে এই যে তার চৌম্বক আর এই যে দুর্বল নিউক্লিয় বলকে একত্র করছে। ঠিক আছে, সহজে সহজে মনে রাখতে হবে, এম থেকে পারানের কথা। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ, প্রোটন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ, এখানে কনফিউজ হওয়ার মতো কিছু নেই। প্রোটন একটা কি? একটা ক্যাটায়ন, পজিটিভ চার্জ, ইলেকট্রনের মধ্যে কি একটা নেগেটিভ চার্জ, তো এদের মধ্যে কুলম্ব বল কাজ করবে, অর্থাৎ কি তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ চৌম্বক বল কাজ করবে। ওকে, যদি প্রোটন নিউট্রন বলতো তাহলে সবল নিউক্লিয় হতো, তাই না? এগুলো বুঝতে হবে। শূন্যস্থানে দুটি ইলেকট্রনের মধ্যে কুলম্ব বল, কুলম্ব বলের সূত্র কি? আমরা হচ্ছে যে সি কিউ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমরা এমনি পড়ছিলাম না? আচ্ছা, এফ ই ওটা বড় হাতে দিচ্ছে, এটা বলছিলাম না যে সি মানে কি? সি মানে হচ্ছে 9 × 10⁹, তাই না? আচ্ছা, আর এফ জি, এফ জি, এফ জি হচ্ছে আমরা কি পড়ছি, জি এম এম, মানে দুটো সূত্র তো একই রকম, আর স্কোয়ার। এন্ড কি বলছে? এই দুটার অনুপাত, এই দুটোর অনুপাত, তাহলে আমরা এই দুটোকে অনুপাত করে দেবো, ইকুয়ালস টু, তাহলে এই দুটো ইকুয়াল নাই করে দিলাম। এখন এই জায়গায় হচ্ছে একটা ভাগ হয়ে যাবে, সিম্পল আস দ্যাট। এই যে আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি হলো? সি কিউ কিউ ডিভাইডেড বাই জি এম এম। এখন এই জিনিসটা করতে হবে, করা খুব কঠিন এবং কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ব্যাপার। একবার করে দিচ্ছি, তোমরা জাস্ট ভ্যালুটা মুখস্থ রাখবা, কারণ পরীক্ষার হলে এসব জিনিস করার মতো সময় নেই। 9 × 10⁹, কিউ কিউ দুটো তো সেম,
ইলেকট্রনের চার্জ কত সেটা স্কোয়ার দিলাম, দুইটা না, আর এখানে হচ্ছে জি 16.673 ইন্টু 10^11 ইন্টু এম কত 9.11 ইন্টু 10^31 এন্ড এটাও স্কোয়ার। অসাধারণ না? তো এই জিনিসটা তোমার এখন করতে হবে। এটা আসলে এমসিকিউ, এই যে দেখো প্রত্যেকটাতে 4.2 দেওয়া, এখানে 4.2 দেওয়া, ওখানে 4.2 দেওয়া, মানে 4.2 মানে তোমাকে এত মানে সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করতে হবে না, তোমাকে জাস্ট পাওয়ারটা বের করতে হবে, 10 এর পাওয়ারটা কি। এইখানে দেখো তো 10 এর পাওয়ারটা কি, এখানে 10^38 আর 10^9 -38 আর 9 যোগ করলে হইলো কত 29 হইলো, -29। অ্যান্ড এইখানে 1.6 কে স্কোয়ার করলে তো, আর তার সাথে 9 দিয়ে গুণ, মোটামুটি ভাবে আরেকটা 10 তো পাবোই, তাই না? আরেকটা 10 তো পাবোই, তাহলে এটা হচ্ছে 28 ধরলাম। নিচে কি আসতেছে 31 দুগুণে 62, 62 আর 11 যোগ 62 আর 11তে 73, 73 আর একটা যে 6 নং 54, মানে মোটামুটি আরেকটা 10, তাই তো? তাহলে 73 হয়ে গেল, এখানে 72, তাই না? মাইনাস মাইনাস কেটে গেল, মানে 10 এর পাওয়ারটা হিসাব করতেছি তো। তাহলে আলটিমেটলি 10⁻−72 10⁻−28, তাহলে কি হলো 72 - 28 এরকম আসতেছে না 10 এর পাওয়ার? এটা আলটিমেটলি কত আসবে? চুয়াল্লিশের মতন আসতেছে, তাই না? 44 এখানে নাই, অপশনে নাই, বাট 42 তো আছে। কাছাকাছি কোনটা 42 না? আমরা তো অ্যাকুরেটলি হিসাব করতে পারি নাই, বাট আমরা কাছাকাছি তো যেতে পারছি। এমসিকিউ তো এমনি করতে হয়, যে যেটা কাছাকাছি সেটা যেতে হবে। বুঝতে পারছো কি করছি? 42 আমরা আসতে পারি নাই, বাট 44 পারছি, বাট 44 তো অপশনও নাই। সে তো চাচ্ছে না, কারণ এটা তো আসছে ঢাবিতে, ঢাবিতেও তো ক্যালকুলেটর নাই, তো তোমাকে ক্যালকুলেটর ছাড়াই তো করতে হবে এটা, তাই না? সো আলটিমেটলি যেটা কাছাকাছি ওটাই করতে হবে, মানে চিন্তা করতে হবে একদম অ্যাকুরেটলি। তোমাকে বের করতে ওরাও চায় না, কারণ তুমি পারবে না, ওরাও জানে, বাট কনসেপ্টটা আছে কিনা সেটা জাজ করতেছে, অ্যান্ড তুমি ওই আইডিয়াটা খাটাইতে পারো কিনা পরীক্ষার হলে বসে। অ্যান্ড এখানে মজার বিষয়টা কি, যেটা সুন্দর একটা ভ্যালু দেখাবে যে 4.2 × 10⁻42, তাই না? এটা মুখস্থ রাখা খুব সহজ না, যে কুলম্ব বল আর মহাকর্ষ বল দুটো ইলেকট্রনের মধ্যে অনুপাত হবে 4.2 × 10⁻42, খুব সুন্দর। সবল নিউক্লিয় বলের জন্য দায়ী, ও আচ্ছা আবার পাইছে এটা। এই যে ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলা কি তেজস্ক্রিয় না? তেজস্ক্রিয় ভাঙন এটা হয় সবসময় হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য, এটা একদম মুখস্থ রাখতে হবে। তেজস্ক্রিয় ভাঙন হয় দুর্বল নিউক্লিয় বলের জন্য। বিটা ক্ষয়, তাই না? বিটা ক্ষয় হয় দুর্বল নিউক্লিয়, ও কোশ্চেনে চলে আসছে। এই যে বিটা ক্ষয়, বিটা ক্ষয়ের জন্য দায়ী, তাহলে বিটা ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? তেজস্ক্রিয় ক্ষয়, ও আচ্ছা একই তো জিনিস, দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় বল চিরায়ত বলবিদ অপরিবর্তন নয়, এটা আমরা যে ভৌত জগতে করছিলাম, বেগ, এগুলো সবই হচ্ছে অপরিবর্তনীয়। আর চাইছে অপরিবর্তনীয় নয়, এই অ আর ন যদি কেটে দিই তাহলে পরিবর্তনীয়, আর বেগটা হচ্ছে পরিবর্তনীয়, আর আইনস্টাইনের ক্ষেত্রে সবগুলোই পরিবর্তনীয়। ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়? ফোটন কণায় তাড়িৎ চুম্বক। গুড। দেখছো এখানে এই চ্যাপ্টার এমসিকিউগুলো কিন্তু খুব সহজ সহজ, খালি দুই একটা একটু ঝামেলা হবে, ওগুলো গোল করে রাখবা যেগুলো ঝামেলা হবে। আর মেইনলি আসলে এগুলা ক্লাস তোমাদের শুয়ে শুয়ে দেখার জন্য, ঠিক আছে? শুয়ে শুয়ে তোমাদের এমসিকিউ সলভ হয়ে যাবে। দুই একটা যেগুলো মনে হবে যে হ্যাঁ আমার একটু লেখা দরকার, আমার একটু স্ক্রিনশট তুলে রাখা দরকার, সেগুলো করবো তোমাদের উপর। 10 কেজি ভরের কোনো বস্তু 12 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তার ভরবেগ, এটা কোনো ম্যাথ হইলো? ভর দেওয়া, বেগ দেওয়া, তো লাগবে তো ভরবেগ 12 × 10⁻120।
তাই না? 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে, ওকে, ত্বরণ, এসে দেখো মেডিকেলে কিন্তু এগুলাই আসে, ঠিক আছে, সবচেয়ে সহজ সহজ যেগুলো, মানে যেগুলো ক্লাস 8 থেকে পারো। এফ ইকুয়ালস টু এম এ, এফ দিয়ে দিছে, চাইছে কি এ, তাহলে এ হচ্ছে এফ বাই এম না, 100/10 হবে 10। মাঝে মধ্যে এককের ঝামেলা করে, সো ওইগুলো খেয়াল করবা যে মিটার পার সেকেন্ড স্কোয়ারই আছে কিনা, ঠিক আছে। নিচের কোনটি বলের একক প্রকাশ করে? বল, বলের একক তো নিউটন, বলের একক নিউটন না, এটা মানে কি আসলে এম এ না, এফ ইকুয়ালস টু এম এ, বলের একক হচ্ছে নিউটন, এখানে ডিরেক্ট নিউটন দেওয়া নাই, তাহলে এম হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেখানে আছে সেটাই। বলের মাত্রা এখান থেকে বের করো, কেজি হচ্ছে এম, মিটার এল, টি ইনভার্স 2, বুঝছো? এম এল টি ইনভার্স 2 কোথায় আছে, পাইছো? নিচের কোশ্চেন কি বলতেছে? প্রযুক্ত বল, বাহ্যিক বল যদি শূন্য হয়, বাহ্যিক বল শূন্য হইলে কোনটার পরিবর্তন হয় না? ভরবেগের পরিবর্তন হয় না। এটা তো খুবই স্বাভাবিক সেন্স যে বল কি করে আসলে ভরবেগের পরিবর্তন ঘটাইতে চায়, তাই না? ভরবেগের পরিবর্তনের হারই তো আমার বল, বলের যে সংজ্ঞা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, ভরবেগের পরিবর্তনের যে হার সেটাই তো হচ্ছে বল। তাহলে বল যদি শূন্য হয় তাহলে ভরবেগ যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, রৈখিক ভরবেগ সেটা। আর যদি টর্ক শূন্য হয়, যদি টর্ক শূন্য হয় তাহলে কৌণিক ভরবেগ স্থির থাকবে। টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগ স্থির থাকবে, কারণ টর্ক হচ্ছে কৌণিক বল। হুম, তাহলে ওটা যদি শূন্য হয় তাহলে কৌণিক ভরবেগ শূন্য হবে, সব কৌণিক তখন চলে আসবে আর কি। আর যখন রৈখিক ভরবেগ পরিবর্তন হবে না তখন আসলে আমার রৈখিক বল শূন্য বা শুধু বল যাকে বলে। এখন বলের ঘাত আসলে টেকনিক্যালি শূন্য হওয়া উচিত, কারণ বল যদি শূন্য হয়, বলের ঘাত তো এফটি না, এটা যদি শূন্য হয় তাহলে তো আলটিমেটলি বলের ঘাত তো শূন্য হওয়া উচিত, কিন্তু আসলে এই অপশনটা ভুল করে দিছে। মানে মেইনলি তোমাকে চাচ্ছে আসলে এটাই, কারণ ভরবেগটাই হচ্ছে পরিবর্তন ঘটায় বল, তাহলে বল যদি না থাকে তাহলে ভরবেগ চেঞ্জ হবে না, আমরা ভরবেগে দেখাবো, ঠিক আছে। 4 কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করায় 6 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হইল, খুবই ভালো। বল এফ ইকুয়ালস টু এম এ, এম দিছে এখানে, আর এ কে লিখবো, এ কে লেখা যাবে ভি মাইনাস ইউ বাই টি। এ মানে কি বেগের পরিবর্তন না, বেগের পরিবর্তনের হার, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, ভি ইউ, বুঝতে পারছি, টি এম, একবার সূত্রটা লিখেই দিই, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, তাই না? এই ভি মাইনাস ইউ বাই টি তো এ, এফ ইকুয়ালস টু এম এ 4, ভি হচ্ছে 30, 0, 6, 30/6 5, 4 5 20। ভর বেগের মাত্রা, ভর বেগ, ভর বেগ, বুঝতে পারছো? যেটা ভর এটা বেগ, মিটার পার সেকেন্ড, এল টি ইনভার্স, ঠিক আছে, ঠিক আছে। একক বল, একক বল এক বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে, সব বস্তুর উপর তো সে একক ত্বরণ সৃষ্টি করবে না, একক ভরের বস্তুর যে কোনো ত্বরণ সৃষ্টি করে, একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে, কারণ মানে একক বলের সংজ্ঞাই তো এটা আসলে, যেই বল একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে, তাই না? তো এইটা যদি 1 হইতে হয় আমাদের দুইটাকেই 1 করতে হবে, নাহলে তো সম্ভব না, দুইটাকেই 1 করতে হবে, ওরা এটা কেমনে 1 হলো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র কেন বাদ দিলাম বলতো? কারণ আসলে বহুপদী করার টাইম নেই আমাদের, আসবে না। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠন্ত
একটি লিফটে একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বলে 1180 হলে লোকটির ভর হবে। আচ্ছা, ভেরি গুড। একটা জিনিস বলি, লিফট যখন উপরে যায় তোমরা একটু ফিল করার চেষ্টা করো, ফিজিক্স কিন্তু ফিল করার জিনিস। লিফট যখন উপরে উঠে তখন একটা বেশি ভর অনুভব করো না নিচের দিকে, যে উপরে উঠতেছে। আবার লিফট যখন নিচে নামে, একটু জোরে যদি নামে, তাহলে মনে হবে না যে একটু উপরের দিকে উঠে যাইতেছে, মানে একটু ওজন কম মনে হয় না? তাহলে লিফট যদি উপরে উঠে মানে তোমার আসলে ওজনটা কিন্তু বেড়ে গেছে, তাই না? তাহলে সে অনুভব করতেছে ওইটা। mg ইকুয়ালস টু 1180, কিন্তু আমার তো জি এখানে কাজ করতেছে না, শুধু জি কাজ করতেছে না। আমি যখন উপরে উঠছি তখন তো নিচে আরও একটা ত্বরণ কাজ করতেছে, সেটা হচ্ছে লিফটের ত্বরণ। কারণ আমার তো মনে হয় যে ওজনটা বেড়ে গেল। তার বেড়ে গেল মানে কি, জি এর সাথে জিনিসটা যোগ না? তাহলে জি প্লাস এ, জিনিসটা বুঝতে পারছো? লিফট যখন উপরে ওঠে তখন জি প্লাস এ হয়, লিফট যখন নিচে নামে তখন তুমি নিজেকে হালকা অনুভব করো, তখন সেটা জি মাইনাস এ হবে। তাহলে এম চাইছে, তাহলে ওইদিকে নিচে ভাগ দিব, 1180 ডিভাইডেড বাই জি প্লাস এ, 9.8 প্লাস 2 11.8। বুঝতে পারছো কেন এগুলো এমসিকিউ আসে? সুন্দর একটা ভাগ, দ্যাট ইজ ওয়াই। তোমার কোনো ক্যালকুলেটর লাগবেই না। ওকে, 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করতেছে, ভরবেগের পরিবর্তনটা কত? ভরবেগের পরিবর্তনের আরেক নাম কি? বলের ঘাত, তাই না? ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলে, মানে এফটি। 5 10 50। ও কিছুক্ষণ আগে বললাম না যে একক চেক করতে হবে, আগে আগে দেখেই ভ্যালু মিললেই যে দাগাই দেবো এমনটা না, কারণ তার সাথে একক দিছে। ভরবেগের কোনোদিন একক কিন্তু এটা না, এটা বলের একক, এটা বলের একক। এখন এটা তো বলের সাথে আরেকটা সেকেন্ড গুণ হয়েছে, বলের সাথে আরেকটা সেকেন্ড গুণ হয়েছে না? তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে আরেকটা সেকেন্ড গুণ হয়ে কেজি মিটার পার সেকেন্ড হবে, যেটা হবে। বুঝতে পারছো? সো একক নিয়ে কেয়ারফুল থাকতে হবে। ধরো এই জায়গায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড দিল, তখন তুমি কি ভ্যালু মিললেই দাগাই দিবা? তখন তোমাকে দাগাইতে হবে এটা, তাই না? একক তো ম্যান্ডেটরি, মিলতেই হবে। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন এটা, ভরবেগের পরিবর্তন মানেই কিন্তু বলের ঘাত। কিভাবে? এটা ভরবেগের পরিবর্তন না, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর এফ টি মানে কি? এম এ টি মানে এম ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। এই টি কেটে গেল, বুঝতে পারছো? বলের ঘাত মানে হচ্ছে এটা, বল গুণ সময়। আর ভরবেগের পরিবর্তন দুটো সেম জিনিস। তো যেইভাবেই চাক, বলের ঘাত চাইলেও একই জিনিস করতাম, আবার ভরবেগ দেওয়া থেকে যদি ভরবেগের পরিবর্তন বলতো তাহলে একই জিনিস করতাম। সব চিত্রবিন্ত্র জিনিস মেডিকেলে আসার মতো জায়গা নেই, কারণ 100টা কোশ্চেন একটা বেঁচে থাকবে। 1000 কেজি ভরের একটা উচ্চজাহাজ স্থির বেগে যাচ্ছে, ঘর্ষণ বল দিচ্ছে, প্রযুক্ত নিট বল। আচ্ছা, এখানে একটা মজা আছে, এখানে অনেক কনফিউশন ক্রিয়েট হওয়ার সুযোগ আছে, কিন্তু এখানে কনফিউশনের সুযোগ নেই যদি তোমরা জিনিসটা বুঝো আর কি। সে স্থির বেগে যাচ্ছে না, সে স্থির বেগে যাচ্ছে। তো একটা জিনিস স্থির বেগে যখন যায় তখন তার উপর তো কোনো বল প্রয়োগ করছে না, বা নিট বল তো শূন্য, ঘর্ষণ বল আছে, সে নিজেও অতখানি বলই তো দিচ্ছে, দ্যাট ইজ ওয়াই তার বেগটা শূন্য, তাই না? নয়তো তার উপর কোনো একটা নিট বল ক্রিয়া করতে তার একটা ত্বরণ বন্ধন হতো। যেহেতু তার কোনো ত্বরণ বন্ধন নাই, ঘর্ষণ বল যেটা দিছে আমার ওইটাই আমি প্রয়োগ করছি নিজের উপরে, যাতে আমি স্থির বেগে যেতে পারি। তাহলে আমার উপর নিট বলটা কত? শূন্য। জিনিসটা বুঝতে পারছো? যে আমি যখন স্থির বেগে যাব তখন তো আমার উপরে কোনো বল প্রয়োগ করছে না কেউ, নাহলে আমি স্থির বেগে যাচ্ছি কি করে? নাহলে তো আমি একটা ত্বরণ বন্ধনে যেতাম। সেই যখন স্থির বেগে উঠতেছে তখন তার উপর প্রযুক্ত নিট বল হবে শূন্য। কারণ কি? এফ ইকুয়ালস টু এম এ, স্থির বেগ মানে তার উপর ত্বরণ শূন্য, এটা শূন্য হয়ে যাওয়া মানে বেগ বল হবে শূন্য। ঠিক আছে, এই জিনিসটা কনফিউজ হতে পারে।
সে স্থির বেগে যাচ্ছে, মানে তার উপর প্রযুক্ত নির্বল শূন্য, যা ইচ্ছা ভ্যালু দেওয়া থাকুক, এই যে এইটা দেওয়া আছে, এই যে এইটা দেওয়া আছে, কোনোটা দরকার নাই, তুমি খালি দেখবে স্থির বেগে যাচ্ছে সে, ওগুলো দিচ্ছে তোমার কনফিউজ করার জন্য। ঠিক আছে, মেডিকেলে কিন্তু এরকম কোশ্চেন আসে, স্থির বেগে সে যাচ্ছে মানে তার উপর নির্বল শূন্য, একটি লিফট, এই যে এটাও একটা কনফিউজ করে দেওয়ার মতন জিনিস। হ্যাঁ, মেডিকেলে এগুলো খুব অহরহ দেওয়ার চেষ্টা করে আর কি, যাতে তুমি ওই প্যানিকে ভুল করে ফেলো, এটাই হচ্ছে ওদের টার্গেট, যে তোমার খুবই জানা জিনিস বাট তুমি প্যানিক করে ভুল করবে। সো শান্ত থাকতে হবে, যত শান্ত থাকবে তত ভালো তুমি আউটপুট দিয়ে আসতে পারবা, না জানা জিনিসও পেরে গেছো দেখবা। যদি শান্ত থাকতে পারো। এই জায়গাটা তো বেগ দেওয়া, আমি কি যোগ বেগ করবো আমার ধরনের সাথে, একটা লিফট তো বেগেই উঠবে তাই না, কোনো একটা বেগেই তো সে উঠবে ধরো, ওটা তো তার ত্বরণ না, তাহলে তার ত্বরণ তো আসলে নাই, সে একটা স্থির বেগে উঠতেছে, ত্বরণ নাই তো তার। তাহলে 60 কেজি ভরের লিফটের অবস্থান করে লিফটের উপর তার প্রতিমান ওজন কত হবে, যেটা বাস্তবে হবে সেটাই, এটার সাথে 9.8 দিয়ে গুণ দিতে হবে, কারণ তার ত্বরণ নাই তো, সেটা বেগে উঠতেছে, ভ্যালুটা অযথা দেওয়া। যদি সে ওই বেগটা নিয়ে উঠতো তখন 9.8 থেকে বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, এখন এটা গুণ দিতে হবে, গুণ দিয়ে কত হয়, 600 একটু কম হবে না, কারণ 9.8 কে 10 যদি চিন্তা করি তাহলে 600, যেহেতু 9.8 একটু 10 মানে 10-এর থেকে কম, তাহলে এখান থেকে একটু কম হবে, 600-র চেয়ে কম কোনটা আছে, বা 88 আছে। ঠিক আছে, লিফট 1 মিটার/সেকেন্ড ত্বরণে নিচে নামছে, এই যে এটা যেমন ত্বরণ দিছে, এটা কিন্তু ত্বরণ দিয়েছে। ঠিক আছে, তো খুবই শান্ত মাথায় কোশ্চেনগুলো পড়তে হবে। 1 মিটার/সেকেন্ড ত্বরণে নিচে নামছে, আচ্ছা নামুক, ধরেন একজন ব্যক্তির ভর 65, তিনি যে বলটা অনুভব করবে, কি অনুভব করবে, 65 m ইন্টু নিচে নামছে, চিন্তা করো তো নিচে নামার সময় নিজেকে হালকা অনুভব হয় না, তাহলে জি থেকে কমে যাবে না, 9.8 মাইনাস 1, আরে কি হলো এটা, আচ্ছা যাই হোক, -1, 65 গুণ 8.8। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছি যে 6 আসতে 48, 50-এর বেশি কিছু একটা হবে, যেহেতু এটা অলমোস্ট 9, 6 নং 54 এরকম কিছু একটা হবে, 500 ঘরে কিছু একটা হবে, তাহলে এই দুটো তো আগেই বাদ, তো আসেই তো একটা, সাধারণত কোনোটি নয় হয় না সাধারণত, যদি না খুব ট্রিকি সে করতে চায় আর কি। যেহেতু এখানে কোনোটি নয় অপশনটা আছে, সো তোমাকে ম্যাথটা করতে হবে, এই গুণটা করো খুব কঠিন না, করে 572 পাবা। আর কোনোটি নয় যদি থাকতো, ওটা যদি আবার 150 বা সামথিং কিছু একটা দিয়ে দিত, তাহলে তো ওটা না করে জায়গায় দিতাম, তাই না। একটি স্থির অবস্থায় ছিল, বস্তু স্থির অবস্থায় ছিল, 16 নিউটনের একটি বল, এরপর 5 সেকেন্ড ধরে কাজ করছে, এরপর আর কোনো কাজ করেনি। এগুলা ইঞ্জিনিয়ারিং আসার মতো ম্যাথ তো, করতে পারবা না এটা না, কিন্তু ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ। ধরো এখানে কি বলছে আগে বুঝি, 16 নিউটনের একটি বল 5 সেকেন্ড ধরে কাজ করছে, 5 সেকেন্ড ধরে কাজ করছে মানে 5 সেকেন্ড তার উপর ত্বরণ ছিল, বল কাজ করলে তো ত্বরণ থাকবে, এরপর আর কাজ করতেছে না মানে তার উপর ত্বরণ শেষ, সে যেই বেগটা লাস্ট অর্জন করছে সেই বেগে সে যেতে যেতে থাকবে, এটা বুঝছি। বল দিলাম 5 সেকেন্ড ধরে, তার উপর ত্বরণ কাজ করালাম, তাকে একটা শেষ বেগ আমি তাকে দিলাম, সেই বেগটা নিয়ে 52 মিটার গেল 6 সেকেন্ড ধরে, তাহলে আমি শেষ বেগটা বের করতে পারতেছি না, s ইকুয়াল টু ভিটি, v ইকুয়াল টু s বাই টি, 52/6, 8 পয়েন্ট কত, এই যে এই জন্যই ওই ক্যালকুলেটরটা লাগে আর কি, কারণ এখানে 8.6, 8.67। এটা আবার শেষ বেগ, এটা আবার শেষ বেগ হলে আদি বেগও তো দেওয়া, আদি বেগও দেওয়া, তাহলে আমি তো তার আর কি বের করা যায়, দেখো তো বল দিছে না, বল দিছে তো তার শেষ বেগও পাইছি, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এই যে এটা 16, এম তো বের করতে বলছে, আর এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এই যে শেষ বেগ পাইছে, কিভাবে শেষ বেগ পাইছে এটা তো বুঝতে পারছো, যে যখন তার উপর আর বল কাজ করলো না, সে একটা স্থির বেগ সে অর্জন করলো, সেই বেগটা নিয়ে সে যতটুকু দূরত্ব যত সময় গেল সেটা দিয়েই তো আমি
বেগটা বের করতে পারছে, ওটাই তো তার ওই হিসাবের শেষ বেগ, প্রথম হিসাবের শেষ বেগ, তাই না? এই ইউ তো 0, এই ভি হচ্ছে 8.6। আচ্ছা, 16কে আমি টি 5 × 80 দিয়ে গুণ দিলাম। এই যে টি মানে কত, 5 না? 5 সেকেন্ড ধরে তো কাজ করছিল তখন, যখন শেষ বেগটা সে অর্জন করে। মানে পরবর্তী হিসাবটা আগে করছি, তারপরে আগের হিসাবটা। এই যে 5 × 80, এবার এম দিয়ে ভাগ, আচ্ছা এমই তো বের করতে হবে। 5 × 80 ডিভাইডেড বাই 8.67, তাই না? আশি ডিভাইডেড বাই 8.67, এটাই তো হচ্ছে। কারণ এই জিনিসটাও ধরো পারতে পারো, মুখে মুখে পারার কথা হয়তো। মানে আসলে দশমিক তো, দশমিকগুলো আসবে না মেডিকেলের সাথে, তো এরকম দশমিকের ম্যাথ আসে না, ঠিক আছে? এত নিষ্ঠুর না আসলে ওরা। সো উত্তর কোনটা হলো? 9.23, যেটা। তাও যদি চলে আসে তো এগুলো সবার শেষে করবা, মানে আগে থিওরিটিক্যাল যত কোশ্চেন আছে সব করে ফেলবা, ঠিক আছে? ধরো এরকম ম্যাথ কয়টা থাকবে? ম্যাথ তো থাকবে অনেক, বাট বেশিরভাগই থাকবে এফ ইকুয়াল টু এম দিয়ে করে ফেলতে পারবা, ঠিক আছে? কেমিস্ট্রি মোলারিটি 10x/m সূত্র দিয়ে করে ফেলতে পারবা, এরকম ম্যাথ আসবে বেশিরভাগ। সো ওগুলো সব করে ফেলবা, তারপরে ধরো এরকম জিনিসগুলো বাকি রাখবা। এরকম কয়টা থাকবে? 2টা থাকবে হয়তো সর্বোচ্চ। লাস্টে টাইম নিয়ে তখন এগুলো করবা, যখন তোমার মাথায় অলরেডি ঠিক আছে যে আমি অলরেডি 80-82-এর মতো করে ফেলছি কারেক্ট। তারপরে তুমি এগুলো হাত দিবা, যাতে ঠান্ডা মাথায় এগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর শুরুর দিকে এগুলো করতে গেলে করবা ভুল, দিয়ে প্যানিক শুরু হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ টাইম তো নষ্ট হয়ে গেল, দিয়ে তোমার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? সো এই ঝামেলা করা যাবে না, এগুলো কঠিন জিনিসপাতি লাস্টে। কঠিন না, মানে টাইম, সময় সাপেক্ষ জিনিস আর কি। কি বলতেছে? 3 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 3 মিটার/সেকেন্ড ত্বরণে চলতে থাকে। চললো। আচ্ছা, এই যে এম দেওয়া না, এই যে এ দেওয়া, তাহলে এম এ 9 নিউটন, মানে সে তার উপর আসলে 9 নিউটন প্রযুক্ত হয়েছে, কিন্তু আমি তো প্রয়োগ করছি 10, তাহলে 9 নিউটন প্রযুক্ত হলো কেন? 1 নিউটন ঘর্ষণ খেয়ে নিয়েছে, ঠিক আছে? সমত্বরণে চলমান একটি গাড়ির বেগ পূর্বের আদিবেগের 3 গুণ করা হয়। সমত্বরণ কত দূরত্ব, তাহলে এস আর এ এর মাঝে যেই সম্পর্কটা আছে, ইউটি হাফ এ টি স্কোয়ার, এইটা কি? আচ্ছা আচ্ছা, বেগ দেওয়া আছে তো, এটা কেন? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2x। ওই থামাতে এখানে মাইনাস হইতো, বাট সমস্যা নেই, আলটিমেটলি একই ব্যাপার। আচ্ছা, থামাতে বলছে না, মানে তো ভি তো 0 হয়ে যাবে, তখন 2s নেগেটিভ থেকে এইদিকে চলে আসবে। আচ্ছা, একদম হুবহু আমনি করি এটাই ভাবে, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, দেন স্কোয়ার ইকুয়াল টু 2as। সমতরণ মানে এটা হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয় তাহলে আচ্ছা, ইউ স্কোয়ার সমানুপাতিক এস। আদিবেগকে যদি 3 গুণ করা হয়, 3 × 9, কত দূরত্বের প্রয়োজন হবে? 9 গুণ, ঠিক আছে? 16 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত করা হলে উক্ত বস্তুর বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন কত হবে, ঠিক আছে? বেগের পরিবর্তন, তাই তো? এই যে এফ ইকুয়ালস টু এম এ না, এম, এই যে এ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি, এই জিনিসটাই তো বেগের পরিবর্তন, এই জিনিসটাই তো বেগের পরিবর্তন। তাহলে ওটাকে যদি আমি বের করতে চাই তাহলে এফ টি বাই এম, এফ কত? 8, 4, এম 16, 2,
ঠিক আছে, বুঝতে পারছো? 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2f মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60। এবার m ভরের একটি বস্তুর উপর 5f মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ হয় 50, তবে m কত? অযথা কোশ্চেন, অযথা ঘোরানোর জন্য। তুমি সূত্র ফেলাও। এই যে 2f ইকুয়ালস টু ma যে m 10 গুণ a কত? 60, 600। তাহলে f কত? 300। গেল, এটা আপাতত রাখলাম ওখানে আমি। এবার পরবর্তী ক্ষেত্রে 5f আমি ওখানে ক্রিয়া করাইছি এবং ভর হচ্ছে m ইন্টু a হচ্ছে 50, f এর মান তো 300 আমি জানি, তাহলে এখানে হচ্ছে 1500 ডিভাইডেড বাই 50 ইকুয়ালস টু m। বুঝতে পারছো? প্রথম হিসাবে f ইকুয়াল টু m, দ্বিতীয় হিসাবে f ইকুয়াল টু m। প্রথমটাতে আমি f বের করে নিলাম, দ্বিতীয়টাতে f বসাই m বের করে নেব। এটাই তো। কত আসতেছে? 30 না? 30 আসতেছে। এখানে কি বলতে, 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পরের বেগ 10 মিটার পার সেকেন্ড হবে? ডেন্টাল আশা কোশ্চিন। ভেরি গুড। এটাও তো এম এ, সব তো একই সূত্র দিয়ে আসলে, এতগুলো তো আসলে করে দেওয়া উচিত না। এই যে 60 গুণ এ কি ভি মাইনাস ইউ বাই টি, বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পরের বেগ 10 মিটার পার সেকেন্ড হবে, মানে স্থির, আসলে স্থির ধরে নিতে হবে মনে হয়, তাই না? যে ভি বাই টি 60 ইন্টু ভি কত বাই 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড না? তাহলে হয়ে গেল 10। বুঝতে পারছো? এখানে আসলে স্থির বলে নাই, বাট স্থির ধরে নিতে হবে, কিছু করার নেই। হুম, 10 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভরবেগের পরিমাণ কত? এটা মেডিকেলে আশা করছি। এই আল্লাহ। আচ্ছা, তা ঠিক আছে, এটা মেডিকেলে আশা করছি। ভরবেগের পরিমাণ, হ্যাঁ ওই তো, হ্যাঁ এরকম কোশ্চেন মেডিকেলে আসে। এই যে ভর, এই যে বেগ, ঠিক আছে, তাহলে গুণ করে দিলি ভরবেগ। এটা একটা কোশ্চেন হইল, মানে করে দেওয়ার পর এখন লজ্জা লাগতেছে। যাই হোক, পিচ্ছিল বরফের উপর 1 কেজি ওজনের পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলার পর 10 সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে গেল। আচ্ছা, আর এখানে বুঝো তো ব্যাপারটা কি ঘটলো। বরফটা চলতেছে, চলতে চলতে ঘর্ষণের জন্য থেমে গেল, তারপর আলাদা কোনো বল তো কাজ করছিল না, ঘর্ষণই কাজ করছিল, ঘর্ষণের জন্য সে থেমে গেল, তাই না? তাহলে আলটিমেটলি ওই উপরে যে বলটা কাজ করলো সেটাই তো ঘর্ষণ বল। এখানে তো অন্য কোনো বলই নাই, ঘর্ষণ বলই কাজ করলো, ঘর্ষণ বলই তাকে থামাই দিল। তাহলে ওটাই তো এম এ, যে এই ঘর্ষণ বলই তো এম এ, যে এম, এই যে এ, ঘর্ষণ বলই এম এ। ঠিক আছে, ঘর্ষণ বলই এম এ। এখানে প্রবলেম করছে যে এখানে এইটা উত্তর দিয়ে রাখছে, কিন্তু এখানকার মানে কনসেপ্ট তো এটাই, যে ঘর্ষণের ফলে যদি থেমে যায় আলটিমেটলি ঘর্ষণটাই তো বল, আর তো এখানে বল নাই। সো এই তো ঘর্ষণ বল। বাট এই তো কিছু কিছু কোশ্চেন তোমাকে হতাশ করে দিবে অনুশীলনী করতে যায়, হতাশ হওয়া যাবে না, সবার জন্যই সেম, তোমার জন্যও সেম। তো তুমি এই জিনিসটাকে একটা মার্ক করে রাখতে হবে যে সঠিক এটা, তপন স্যার বলেছে এটা। সো হুবহু যদি এরকম ম্যাথ চলে আসে, অলরেডি একবার মেডিকেলে আসছে, যদি হুবহু আবার চলে আসে এটা, তখন আমার সাজেশন থাকবে এটাই দেখানো। মানে অনুশীলনী উত্তর সাধারণত ওরা আসলে ঠিক করে অ্যান্সার নেয় না, এটা একটা দুর্ভাগ্যের একটা বিষয়, বাট এই বছর হয়তো ঠিক করে নিতে পারে। সো এটা আমরা আসলে সাজেস্ট করতে পারবো না যে তোমরা কি করবা, ঠিক আছে? তবে আমাদের সময় ভুলটাই নিচ্ছিল, সো অ্যান্ড আমি ঠিকটাই দেখাইছিলাম, সো তোমরা আমার মতো ঠিকটাই দেখাবা অ্যান্ড কম মার্ক পাবা, সমস্যা নেই। 15 কেজি ভরের একটি বস্তুর ওপর কি পরিমাণ বল ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে এত হবে? আচ্ছা, এটা তো এক কাজ করা যায়,
বেগ তো ছিল ওইটা, হয়েছে এখন এইটা, তাই না? তো তাদের বিয়োগ ফলটাই তো আমার আসলে বেগের পরিবর্তন, আমার তো বেগের পরিবর্তন দরকার। বিয়োগ ফল দেখি, 8 থেকে 4 বাদ দিলে 4i, 3 থেকে -5 বাদ দিলে 8j, -5 থেকে -3 বাদ দিলে -2k, তাই না? +3 +5 +5 +3। এখন তাহলে বেগের মানটা কত? এটা তো ভি ভেক্টর, তাহলে বেগের মানটা কত? কি হলো এটা? বেগের মান হচ্ছে 4 4 16 64 4, তাই না? 20 84 √84, √84 divided by 10, কারণ v minus u divided by t into m, আলটিমেটলি উত্তর তো এইটা, তাই না? যে এটা m, এটা v minus u, এটা t, তাহলে তো f পাবো, কিন্তু এখানে তো সে উত্তরটা নাই, এখানে সে উত্তর নাই, সো এটা আসলে অ্যান্সার নাই। ঠিক আছে, তবে কেমনে করতে হবে এটা তো বুঝতে পারছো, এখানে অ্যান্সার নাই। 1 নিউটন বল সমান হচ্ছে 10⁵ ডাইন, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। এই জিনিস তো বাদ, এই জিনিসও বাদ। এটা হচ্ছে জেট ইঞ্জিন বা রকেটের কার্যকর নীতি হচ্ছে যে রৈখিক ভরবেগের নীতি। ডান, রৈখিক ভরবেগ, কারণ আলটিমেটলি যখন উপরে এভাবে কাজ করে, নিচে তো মানে নিচে সে একটা ধাক্কা দেয়, থ্রাস্ট বলে, তাই না? নিচে সে ওই বস্তুগুলো পুড়ায়, জ্বালানি পুড়ায়, দেন ধাক্কা দেয়, সেই ধাক্কার ফলে সে উপরের দিকে উঠে। সো ভরবেগের নীতি এখানে কাজ করে আসলে। 0.5 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এভাবে চলতেছে। লব্ধি বল, আচ্ছা বল বের করতে গেলে তো আমার ত্বরণ বের করতে হবে না? তাহলে ত্বরণ লাগবে। এটা তো দিয়েছে আসলে সরণের সমীকরণ, তাহলে সরণের সমীকরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে তো 0 হয়ে গেল, তাহলে একবার ডিফারেন্সিয়েট করি, যে ভি টি আমি বের করতেছি 0 প্লাস ওটা হলো 2 প্লাস 80 মাইনাস টি কিউব কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 9 টি স্কোয়ার, তাই না? এটাই তো। এখন এ বের করবো, কারণ আমার তো লাগবে এ। এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 8 মাইনাস 18 টি। ডিফারেন্সিয়েশন করা তো জানো, এগুলো কিন্তু করতে হবে, এগুলো জানতে হবে। ঠিক আছে, পাওয়ারটা সামনে এসে গুণ হবে, একটা পাওয়ার কমে যাবে, পাওয়ারটা সামনে এসে গুণ হবে, একটা পাওয়ার কমে যাবে। ঠিক আছে, আর এখানে তো পাওয়ারই আছে 1, তো আর পাওয়ারই তো নাই, তাহলে ওটা ডিরেক্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে পাওয়ার আছে 1, তাহলে ওই পাওয়ারটা হয়ে গেল 0, মানে 1, 1-এর সাথে এসে গুণ হয়ে শুধু থাকলো 2। ঠিক আছে, তো এখন আমার লাগবে কত? 2 সেকেন্ডে, তাহলে এ 2, এই 8 তো 8 থাকবে, ওখানে তো আর চলক নাই। 18 দুগুণে 36, 8 মাইনাস 36 কত হবে? -28। ঠিক আছে, এবার চাইছে কি 0.5 কেজি ভরের একটি কণা, এ আমি জানি, তাহলে এফ ইকুয়ালস টু 0.5 গুণ -28 -14। বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন জানতে হবে, আমি বলে দিচ্ছি কেমন করতে। নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়? কোনটি ধ্রুব নয়? ভরবেগ। ভর ধ্রুব কিন্তু বেগ না, সো ভরবেগ ধ্রুব না। ভর ও ধ্রুব না আপেক্ষিক তত্ত্ব অনুসারে। ঠিক আছে, এটা আমরা ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টারের 8ম অধ্যায়ে পাবো। এখানে কি বলছে?
40 নিউটনের একটি বল 8 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে 4 সেকেন্ড পর যদি বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় প্রথম থেকে 9 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে এর আগে কিছুক্ষণ করলাম না, যে বলের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানে কি, সে তো তখন সমবেগে চলবে, তার শেষ বেগটা নিয়ে সে সমবেগে চলবে, তো সেইভাবে করবো। এটা তোমরা নিজেরা করবা, সব করে দিলে হইল নাকি। গরম বাতাসে পরিপূর্ণ এম ভরের একটি বেলুন এগুলো লাগবে না, আসলে লাগবে না, এগুলো ইঞ্জিনিয়ারিং আশা করছেন তো। এম ও 2M ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। টানা হলো হালকা বাক্সটি দড়ি দ্বারা কতটা নরম করবে। এটা ওই তো কনসেপ্টটা বলি, ধরো এটা এম, এটা 2M, এইভাবে লাগানো, তাই না। এফ মাত্রার একটি সম্মুখ বল, তাহলে তাকে টানা হচ্ছে এই বল দিয়ে, ভারী বাক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। বাহ, একদম অ্যাকুরেট চিত্র আঁকছি। ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা কতটা নরম করবে, মানে যে এই টানটা চাইছে, এই টানটা আমাকে চাইছে। এই টানটা কত? এখানে দড়ি তো আসলে একটাই, তো দড়ির টান তো একটাই না। আমি যদি এটাকে যদি এফ বলে টানি তাহলে আলটিমেটলি এই দড়ির টানও তো এফই হবে, তাই কি না? না, এফ হবে না, ভর অনুযায়ী টানগুলা হচ্ছে ভাগ হয়ে যায়। তো এখানে 3M না, মানে তাদের যোগফলটা 3M, তাহলে F/3 হবে এইখানে, F/2 হবে এইখানে। ব্যাপারটা এরকম আর কি, যে ভর অনুযায়ী তাদের উপর বলটা ভাগ ভাগ হয়ে যায়, এরকম যখন দড়িতে টান খেয়ে থাকে। তো এটা যত হালকা তাহলে F/3 সে নেবে, এটা যেহেতু একটু ভারী তাহলে 2F/3 সে নেবে, এই নেবে এত আর এই নেবে হচ্ছে F/3। বুঝতে পারছো, টোটালটা হচ্ছে F, ঠিক আছে। মানে এই এফটাই তো দুইটা বলের উপর ক্রিয়া করতেছে, তাহলে এটা যেহেতু ভারী আর যেহেতু ত্বরণটা সেম, তাহলে ভারীটা বেশি বল নেবে, হালকাটা ওই অনুপাতে কম বল নেবে। মোট ভর হচ্ছে 3M বা 3, তাহলে F/3 হচ্ছে আমার প্রতি ইউনিট ভরের উপরে বল। এটা 1 ইউনিট, এটা 2 ইউনিট, তাহলে এটা 2F/3, এটা F/3। তাহলে হালকা বাক্সটি কত অনুভব করবে? F/3, ঠিক আছে। এটা লাগবে, এটাও তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা কোশ্চেন, ওই একই জিনিস আসলে, এটা তুমি নিজেরা চেষ্টা করে দেখতে পারবা। জড় প্রসঙ্গ কাঠামো ক্ষেত্রে সত্য, জড় প্রসঙ্গ কাঠামো অসমবেগে চলে না, ত্বরণও থাকে না, নিউটনের গতিসূত্র মানে, ঠিক আছে। আবার নিউটনের গতিসূত্র মানেই তো জড়তার সূত্র, সো এটাও মানবে, তাহলে ওটা হবে না, সমবেগে চলে, ত্বরণ থাকে না। এই তিনটাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে প্রযোজ্য। বাহ, ভ্যালু দেখি মনে হচ্ছে এটা বাদ, ঠিক আছে, এসব বাদ। একসাথে যুক্ত হয়ে চলতেছে, মানে হচ্ছে M1U1 প্লাস M2U2 M1 প্লাস M2 ইন্টু ভি, তাই না? যে বেগে চলতে থাকে তোমার লাগবে তো ভি, এইটাকে এদিকে নিয়ে আসে ভাগ দিয়ে দিবা, ভ্যালু তো আছেই, সবই তো দিছে। যে স্থির ট্রাক মানে হচ্ছে U2 মান 0 করে দিলাম না। ক্রিয়াপত্রিকার মধ্যে ধরো এখানে একটা বস্তু রাখা, ঠিক আছে, বস্তুটা নিজের উপর নিচে একটা ভর দিচ্ছে বা ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে, সেই ওজনের প্রতিক্রিয়া কাজ করতেছে তার উপরের দিকে। যদি না কাজ করতো তাহলে সে হচ্ছে ভিতরের দিকে ঢুকে যেত না, যেহেতু প্রতিক্রিয়াটা কাজ করতেছে। যেমন আমি এখানে দাঁড়ায় আছি কেমন, আমিও তো নিচে একটা ওজন দিচ্ছি, তাহলে মাটি আমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, দ্যাট ইজ ওয়াই তো আমি এখানে স্টেবল বা দাঁড়ায় আছি আর কি। এটা কত কোণে ক্রিয়া করতেছে? 180 ডিগ্রি না?
180 ডিগ্রি ক্রিয়া করতেছে, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে 180 ডিগ্রি। বস্তু বিস্ফোরণের মাধ্যমে M1 M2 এইভাবে আলাদা হয়ে গেল। মানে কি আসলে ওই সেম সূত্র, M1 V1, যেহেতু বিপরীত দিকে আলাদা হয়ে গেল তাহলে V2 এর দিকটা আমি দিয়ে দিলাম ধরো এরকম M2 V2। এখন দুটাই যেহেতু স্থির ছিল তাহলে 0, এটাকে এদিক নিয়ে আসলাম, M1 V1 M2 V2, তাই না? V1 ও V2 এর অনুপাত, তাহলে V1 ডিভাইডেড বাই V2, M2 ডিভাইডেড বাই M1। পারফেক্ট। এটা যদি 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20, আবারও একই, ওই M1 U2 U1 প্লাস M2 U2 এই সূত্রই তো, তাই না? এখানে পশ্চাৎ বেগটা হচ্ছে V2 ধরে নেবা, করে দিলাম না? একই জিনিস, খালি যেখানে এককের হয়তো একটা ঝামেলা থাকবে, যে গ্রাম যেহেতু বলছে, সো একক ঠিক রেখে ওই সূত্র খাটাই করে ফেলবা। স্থির অবস্থায় একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 ও M2 ভরে দুটি বস্তুতে পরিণত হলো, ও একই তো, বিপরীত দিকে চলে গেল, তাহলে সেম জিনিস V1 V2, এই যে কিছুক্ষণ আগেই তো করলাম না, এই যে এটা এই মাইনাসটা হবে না, কিন্তু কেন হবে না? কারণ বিপরীত দিকে চলে যাওয়ার কারণে তো অলরেডি একটা মাইনাসের নিচে, এইদিকে নিয়ে আসার ফলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে আর কি। 16 কেজির একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজি দুটি খণ্ড হলো। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে V1 V2 ইকুয়ালস টু M2 ডিভাইডেড বাই M1, তাই না? দেখো 12 নিয়েছে 4, তাহলে 4 কি 12 নেওয়াটাই স্বাভাবিক না? নইলে তো অনুপাত ঠিক হবে না। এগুলো হচ্ছে মানে শর্টকাট চিন্তা ভাবনা, যে আমি জানি যে এই অনুপাতটা মিলতে হবে। তুমি করে দেখো, V1 ধরলাম 4, হ্যাঁ V2 আমি বের করব, এবার M2 হচ্ছে 4, M1 হচ্ছে 12, অনুপাত তো মিলতে হবে, তাহলে আলটিমেটলি 12ই হলো। এখন আমি 12 যদি বেগটা পাই তাহলে গতিশক্তি কত? হাফ mv স্কোয়ার না, হাফ গুণ 12 স্কোয়ার, হাফ mv স্কোয়ার, 2 গুণ 144, 288। ঠিক আছে, বুঝতে পারছো তো? বন্দুকের আদি ভরবেগ, ও আচ্ছা এগুলো তো বাদ। একটি পাখি বসে আছে, পাখি টাখি বসে এলাম নাই, কারণ এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি, যে ভ্যালু দেখছো কোনো মানে হয় এগুলো করার? একই ব্যাপার। কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর, এখন এগুলো যে বাদ দিচ্ছি এটাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এগুলো মাথা আসবে না, এত কঠিন কঠিন মেডিকেল আসবে না। কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর ভর ও ঘূর্ণন অক্ষের উপর, কারণ জড়তার ভ্রামকটা কি আসলে? mr স্কোয়ার না, এই যে ভর আর ঘূর্ণন অক্ষ থেকে তার ভরের যে দূরত্বটা, এটার উপর নির্ভর করে। সমকোণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামকের অনুপাত। এখন এই গতিশক্তি তো দুই রকম হতে পারে, কৌণিক গতিশক্তি হতে পারে, আবার রৈখিক গতিশক্তি হতে পারে। ধরে নিলাম এখানে আসলে কৌণিক গতিশক্তি হবে, তাহলে সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, আর তার জড়তার ভ্রামকের অনুপাত, তাহলে কি হচ্ছে ওমেগা স্কোয়ার বাই 2। কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, তাই না? এই যে ওমেগা স্কোয়ার কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। জড়তার ভ্রামকের একক কিছুক্ষণ আগে তো mr স্কোয়ার বললাম না, আই ইকুয়ালস টু mr স্কোয়ার না, তাহলে কেজি মিটার স্কোয়ার, এই যে কেজি মিটার স্কোয়ার, শেষ। জড়তার ভ্রামকের মাত্রা কেজি মিটার স্কোয়ার, এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার, ঠিক আছে।
মানে দৃঢ় বস্তুর চক্রগতির ব্যাসার্ধ। এখন চক্রগতির ব্যাসার্ধটা এইভাবে বের করা যায়। চক্রগতির ব্যাসার্ধ মানে হচ্ছে, মানে এমন একটা ব্যাসার্ধ আমি ধরে নেব যে ব্যাসার্ধটা ধরে নিলে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হয় না আসলে। তাহলে এম আর স্কোয়ার ইকুয়ালস টু আই আর, এটা কি হচ্ছে আবার এম কে স্কোয়ার ধরতে হবে। মানে এম আর স্কোয়ার তো সবসময় সূত্র হয় না আসলে, কিন্তু ওই সূত্রটাকে আমি যদি এম কে স্কোয়ার হিসেবে লিখতে চাই তাহলে এই কেটা হচ্ছে আমার জড়তার ভ্রামক। এটা আসলে কি হচ্ছে তখন, আই বাই এম এর রুট। এখন এটা তো তোমরা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো যে চক্রবর্তী ব্যাসার্ধ কীভাবে বের করবো, ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দেবো, তাই না? জড়তার ভ্রামককে ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দেবো, ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দেবো, কারণ অনেক আসে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। একটি চাকার জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কোয়ার। চাকাটিতে এত ঘূর্ণন গতিশক্তি উৎপন্ন করতে হইলে চাকাটিকে কত কৌণিক বেগে ঘোরাতে হবে? আচ্ছা, ঘূর্ণন গতিশক্তি মানে এটা কি হাফ আই ওমেগা স্কোয়ার না? ঘূর্ণন গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, যেটা হচ্ছে রৈখিক গতিশক্তির জন্য ঘূর্ণন গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এটা আমার দিছে এত 10⁵। জড়তার ভ্রামক দিছে এত, তাহলে কৌণিক বেগটা আমার চাই 10⁵। এই আই হচ্ছে 5, এই 2 ধরো গুণ হইলে ওইদিকে, এই আই হচ্ছে 5, তাহলে সেটা এখানে চলে আসলো। তাহলে আমার ওমেগা হলো, এটাকে আমি রুট করে দেবো, তাহলে আমি ওমেগা পেলাম। কত হলো? 10⁵ গুণ 2 ডিভাইডেড বাই 5। হুম হুম 1 2 3 4 5, এই যে 2 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে ভাগ দিয়ে রুট। রুট ওভার 4000। হুম ঠিকই তো আছে না? 2 × 10⁵ ডিভাইডেড বাই 5। ও 4000 করলাম কেন? 40,000, 40,000। তাহলে আস্তে আস্তে 200। ঠিক আছে, একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুতে গেলে সূত্রটা কি? 1/2 আর যদি প্রান্ত দিয়ে যায় তো 1/3 ml স্কোয়ার না? পড়বা এই যে এম হচ্ছে এটা, এল হচ্ছে এটা, শেষ। একটি চাকতির কেন্দ্র দিয়ে যদি যায়, যেটা একটা চাকতি এইভাবে সে ঘুরতেছে ধরো, এই চাকতির কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে, তখন তার সূত্রটা হচ্ছে এটা হাফ এম আর স্কোয়ার। যেমন সূত্র হচ্ছে হাফ এম আর স্কোয়ার, যদি চাকতির এইভাবে যায় তাহলে হাফ এম আর স্কোয়ার, যদি রিং এর মাঝখান দিয়ে যায় তাহলে সেটা হচ্ছে এম আর স্কোয়ার। এটা হচ্ছে রিং, রিং বা আংটি। ঠিক আছে, ঘূর্ণন শক্তি ই, জড়তার আই, কৌণিক বেগ ই হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, যখন ই হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। পাতলা বৃত্তাকার চাকতির চক্রাকার ব্যাসার্ধ, কিছুক্ষণ আগেই বৃত্তাকার চাকতির হচ্ছে এম আর স্কোয়ার বাই 2 পেলাম না? তখন এই যে চক্রবর্তী ব্যাসার্ধ একটা জিনিস বলছিলাম না যে ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দিতে, তাহলে তাই করবো, যে ভর দিয়ে ভাগ দেবো রুট করে দেবো, তাহলে কি পেলাম? আর বাই √2। বুঝতে পারছো? এই কারণে তখন আমি ওই সূত্রটা মনে রাখতে বলছিলাম আসলে।
ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দেবো, তাহলে মানে চক্রগতি ব্যাসার্ধ সব শেষ হয়ে যাবে। একটি লৌহ বলয়। এখন এই লৌহ বলয় আসলে নিরেট চিন্তা করছে নাকি ফাঁপা চিন্তা করছে? যেমন নিরেট যদি চিন্তা করে তাহলে তো আই কত হবে, 2/3 mr² না? আবার যদি এটা হচ্ছে নিরেট যদি চিন্তা করে, আবার যদি ফাঁপা চিন্তা করে তাহলে 2/5 mr²। যদি ফাঁপা বলে, আচ্ছা উল্টা বললাম, 2/5ই তো কম। ঠিক, উল্টা বলছি, 2/5ই তো কম। নিরেট হলে তো জড়তার ভ্রামক কম হবে, স্বাভাবিক না? নিরেটকে তো গড়িয়ে দেওয়া খুব সহজ। ফাঁপা হলে তোমাকে গণনা একটু কঠিন, তার জড়তার ভ্রামক একটু বেশি হবে। এখন এটা যদি নিরেট ধরে নেই, লৌহ বলয়, নিরেটই তো হওয়ার কথা না? আচ্ছা ফাঁপা যদি ধরি, তাহলে দেখো কি হয়। গড়িয়ে চলছে, গড়িয়ে চলা মানে তার রৈখিক গতিশক্তি আছে, কৌণিক গতিশক্তি আছে, তাই না? করি হাফ mv² তার মধ্যে আছে, হাফ i⍵² তার মধ্যে আছে। v² আমি ω/r লিখতে পারবো না? v² আমি ω/r লিখতে পারবো, তাহলে ω²r², ঠিক আছে? আর হাফ i⍵², v² আমি ω²r² লিখলাম, আর হাফ i⍵²। আই ধরো ফাঁপাটা নিলাম, তাহলে 1/2, এই যে আই এখান থেকে নিয়ে যাব 2/3 mr², আর ω² একটা ছিল, তাহলে এই যে এটা কেটে গেল। আলটিমেটলি নিচে তো একটা 3 আসতেছে, তো সেই 3 তো আসলে 1/2 আর 1/3, নিচে তো একটা 6 আসছে, ওর উপরে 5/6, এরকম তো কোনো ভ্যালু আসলে নাই। তো নিরেট ফাঁপানে লাভ নাই। আমরা নিরেট যদি নিই, নিরেট নিলে তাহলে 5 × 10, আর উপরে আসে 7, 7/10। উত্তর মিলে না, উত্তর মিলে না, ঠিক আছে? তাহলে এটার অ্যাকচুয়াল উত্তর নাই। তপন স্যার এটা দিয়ে রাখছে, তো এটা হচ্ছে তোমাদের অ্যানাদার মার্কিং, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা মার্ক করে রাখবে, যেটা আসলে উত্তর অ্যাকচুয়ালি বের যেটা করা যাইতেছে সেটা আসলে উত্তর নাই, সেটা বাদ মার্ক করে রাখবে। এরকম কতগুলাই বা পাবা, সর্বোচ্চ প্রতি চ্যাপ্টারে 5-6টা করে পাবা, মনে তো একটু রাখতেই হবে, প্রিপারেশন নেওয়া তো এত সহজ না। কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি? হাফ i⍵²। 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলন 50 মিটার/সেকেন্ড, গতিশক্তি কত? আচ্ছা আচ্ছা, ভ্যালুগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে আমাদের জন্য না। কিন্তু বেলন যদি চিন্তা করি, হ্যাঁ একটা বেলন যদি চিন্তা করি, এই বরাবর সে আসলে ঘুরতেছে, ঠিক আছে? বেলন মানে কিন্তু অনেকগুলো রিংয়ের সমষ্টি চিন্তা করা যায় না? যদি একটা ফাঁপা বেলন আমি চিন্তা করি, তাহলে অনেকগুলো রিংয়ের সমষ্টি চিন্তা করা যায়, তাহলে রিংয়ের যা জড়তার ভ্রামক বেলনের জড়তার ভ্রামক তাই, তাহলে এটা আসলে mr² হবে, ঠিক আছে? আবার যদি একটা নিরেট বেলন চিন্তা করা যায়, তো যেটা হচ্ছে নিরেট, ঠিক আছে? এর মধ্যে নিচে তো ফাঁকা নাই, এর নিচে ফাঁকা নেই, তাহলে এটা হচ্ছে অনেকগুলো চাকতির সমষ্টি হিসেবে চিন্তা করা যায়, তখন এইটা হবে হাফ mr², এর জড়তার ভ্রামক, ঠিক আছে? আমি জাস্ট এটা বলে রাখলাম, যদি সুন্দর ভ্যালু দেয় তাহলে তোমরা করতে পারো, যাতে এটা তো আসলে সুন্দর ভ্যালু না, সেটা আমাদের জন্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে এটা, যে ভর কেন্দ্রগামী আমি জড়তার ভ্রামক নেব, এবং যেই অক্ষ বরাবর আমি যেতে যাব সেই অক্ষ পর্যন্ত h,
সেই অক্ষ পর্যন্ত mh স্কোয়ার হিসেবে আমরা যোগ করে দেবো। এটাই হচ্ছে সমান্তরাল অক্ষ প্রবাহ। যে এটা ধরো একটা চাকতি, এটা হচ্ছে আমার ভর কেন্দ্রগামী, ঠিক আছে, এটা ভর কেন্দ্রগামী। এই জায়গায় হচ্ছে আমার আইজি ভর কেন্দ্রগামী অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আমার চাকতির ক্ষেত্রে কি হাফ mr স্কোয়ার না। এখন সমান্তরাল ভাবে আমি যদি চলে যাই এখানে, তাহলে এটা তো আর, তাহলে এই অক্ষ বরাবর কি হবে, এই অক্ষ বরাবর হবে আইজি প্লাস mr স্কোয়ার। এটা সমান্তরাল অক্ষ প্রবাহ, ঠিক আছে। এটা কত হচ্ছে হাফ mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার, ওটা তো 1, ওটা তো হাফ, মানে কি 3/2 আসছে না, 3/2 mr স্কোয়ার। তাহলে একটা চাকতির সমান্তরাল বললে 3/2 mr স্কোয়ার বের করতে পারবো। বৃত্তাকার সিলিন্ডারের জড়তার ভ্রামক জ্যামিতিক অক্ষের সমান্তরাল পৃষ্ঠের স্পর্শকীয় অক্ষ। এতে কিছু নাই কোনো। বৃত্তাকার সিলিন্ডার, সিলিন্ডার সাধারণত আমরা ফাঁপাই ধরি আসলে, তাহলে ওটা রিং, তাহলে রিং ক্ষেত্রে mr স্কোয়ার, রিংয়ের ভর কেন্দ্রগামী হলে mr স্কোয়ার, আর যেহেতু স্পর্শকীয়ভাবে চলে গেল তাহলে আরেকটা mr স্কোয়ার, তাহলে আরেকটা mr স্কোয়ার না। যেহেতু এটা মিলল না, তাহলে কি এটাকে আমরা নিরেট ধরে নিব। যদি নিরেট হয়ে যায় তাহলে তো এর আগে যেটা করে দিলাম সেটাই, যে চাকতির ক্ষেত্রে যেটা আসলে দেখলে আর কি, তখন এখানে একটা হাফ আসবে, দেন ইকুয়াল টু এটা হবে। দেখতে হবে যে আসলে কি চাচ্ছে ওরা। যদি সিলিন্ডার তো সাধারণত ফাঁপাই হয়। যাই হোক, এখানে উত্তর যেহেতু দিচ্ছে 3/2, সো 3/2কেই কোনোভাবে প্রতিষ্ঠা করতে হবে আর কি। যদি এই জিনিসগুলো তোমরা ধরো বইয়ের মধ্যে পাবা, ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো, যদি চাও তাহলে মনে রাখতে পারো, আদারওয়াইজ দরকার নেই। বৃত্তাকার চাকতি এবং রিংয়ের কেন্দ্রীয় অভিলম্ব একটা, আচ্ছা একই ভর ও ব্যাসার্ধ, গুড। চাকতি রিং, চাকতির ক্ষেত্রে হাফ mr স্কোয়ার, রিংয়ের ক্ষেত্রে mr স্কোয়ার। অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত। একটি চাকতি অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা চাকতির ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধটা কি, ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দেব। তাহলে ভর দিয়ে ভাগ দিব, রুট করে দেব, তার আলটিমেটলি আসতেছে কি r/√2 ভাগ। এবার রিংয়ের ক্ষেত্রে তো শুধুই mr স্কোয়ার, ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দেবো, ভর দিয়ে ভাগ দিয়ে রুট মানে আসতেছে আর, তাহলে এই জায়গায় আমি সেটা ভাগ দিয়ে দেবো, ঠিক আছে না। এই আর কাটে গেল, তাহলে হলো কত 1:√2। এই রুটটা তো নিচে নামবে না, বুঝতে পারছো তো। চক্রবর্তী ব্যাসার্ধ মানে কি, ভর দিয়ে ভাগ দিয়ে রুট করে দেবো। চাকতির ক্ষেত্রে হাফ mr স্কোয়ার, রিংয়ের ক্ষেত্রে mr স্কোয়ার, হাফ mr স্কোয়ারের m কেটে রুট করে দিলাম, mr স্কোয়ারের m কেটে রুট করে দিলাম, দিয়ে দুইটার অনুপাত বের করলাম, ঠিক আছে। বাহ, এরকম আসলে কিন্তু ভালোই লাগে। একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কোয়ার, আচ্ছা ভেরি ভেরি গুড। 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। টর্ক মানে কি RF, আর ক্রস এফ, তো যেহেতু হচ্ছে ভ্যালু, সো RF সাইন থিটা আসলে, RF সাইন থিটা না। ও এখানে তো এই সূত্র লাগবে না। টর্ক মানে হচ্ছে দেখো F ইকুয়ালস টু MA, তাহলে কৌণিকের ক্ষেত্রে টর্ক ইকুয়ালস টু I আলফা, M এর জায়গায় I, এর জায়গায় আলফা। I কত 10 গুণ 10 100, ঠিক আছে। টর্কের মাত্রা, টর্ক তো RF মানে একটা বলের সাথে একটা মিটার গুণ হচ্ছে, তো বল তো ছিল এটা ml 2 আরেকটা এল গুণ হবে ml স্কয়ার 2, ঠিক আছে। একটি চাকার জড়তার ভ্রামক 2,
মিনিটে এতবার ঘুরতেছে, তাহলে কৌণিক বেগ তো আমি বের করতে পারবো। কৌণিক বেগ কত? 2πn/t। কত হচ্ছে? 2π গুণ 30/60, নিচে একটা 2 থাকছে, মানে শুধু পাই, শুধু পাই। ওমেগা পেলাম। তাহলে কৌণিক ভরবেগ মানে কি? শুধু ভরবেগ হচ্ছে mv, তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে আই ওমেগা। আই ওমেগা, এই ওমেগা তো পাই, আর আই হচ্ছে 2 পাই। ঠিক আছে না? বুঝতে পারছি না? এগুলো কিন্তু সহজ, দ্রুত হয়ে যাবে। যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য, টর্ক যখন শূন্য তখন কৌণিক ভরবেগ হবে ধ্রুবক। রৈখিক ভরবেগ কখন ধ্রুবক হবে? যখন বল শূন্য। কোন সম্পর্কটি সঠিক? এই যেটা তো টাও মানে টর্ক, এটা সঠিক। দেখো এফ ক্রস আর না, কিন্তু ক্রস গুণন কিন্তু বিনিময় সূত্র মানে না। তাহলে এটা হবে হচ্ছে আর ক্রস এফ, যে যদি আমরা টর্ক বের করতে চাই আর ক্রস এফ হবে। এই যে টর্ক হচ্ছে আর ক্রস এফ, কনফিউজ হয়ে যাবে না। এফ ক্রস আর করলেই তুমি শেষ, ঠিক আছে? মানে ভুল হবে আর কি। আবার হচ্ছে যে কৌণিক ভরবেগ বের করতে গেলে সেটা হচ্ছে আর ক্রস পি। এখানে পি হচ্ছে রৈখিক ভরবেগ, এখানে পি হচ্ছে রৈখিক ভরবেগ, ঠিক আছে? এল হচ্ছে কৌণিক ভরবেগের যে সাইনটা, আর টাউ হচ্ছে মানে বাঁকানো টি হচ্ছে কৌণিক বলের যে সাইন। দেখো আই আলফা মানে হচ্ছে এম এ ইকুয়ালস টু টাউ, এটাই তো। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি, বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি, কৌণিক ভরবেগ আই ওমেগা না? এই যে কৌণিক ভর কৌণিক বেগ এর গুণফলিত কৌণিক ভরবেগ আই ওমেগা। আই হচ্ছে এম আর স্কোয়ার, রাফলি আমি যদি লিখতে চাই তাহলে এটা এম আর স্কোয়ার ওমেগা। এম ভরের একটি বস্তু ধ্রুব বেগে এক্স অক্ষের সমান্তরালে গতিশীল। আচ্ছা, মূল বিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ এই ধ্রুব বেগে যাচ্ছে না, আবার এক্স অক্ষের সমান্তরালে তো যাচ্ছে, তাহলে তার তো আসলে কোনো মানে কৌণিক ভরবেগ নাই। কৌণিক ভরবেগ নাই তো, সে তো কৌণিক দিকেই তো যাচ্ছে না, তাহলে তার কৌণিক বেগও নাই, কৌণিক ভরবেগও নাই। যদি সে ঘুরতো তখন আমরা চিন্তা করতাম। কৌণিক ভরবেগের একক কোনটা? কৌণিক ভরবেগ ওই তো আর গুণ পি না? তাহলে ভরবেগের সাথে একটা মিটার গুণ। ভরবেগ মানে কি? কেজি মিটার পার সেকেন্ড, এর সাথে একটা মিটার গুণ, এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা আবার কোনটা হবে? এম এল স্কোয়ার হবে আর 3/1 হবে। এগুলো তো মুখস্থের কিছু না, কিন্তু এগুলো কিন্তু সবকিছু বের করা যায়। ঠিক আছে, আমরা বের করবো এগুলা। এই যে মাত্রাটাও আমরা কি করে বের করলাম? ভরবেগের সাথে একটা মিটার গুণ দিয়ে, মানে একক, মাত্রাটা তো ওভাবেই, তাই না? ব্যাপারটা এরকম সহজ, চিন্তা করতে হবে। টর্কের একক নিউটন মিটার, কারণ নিউটনের সাথে একটা মিটার গুণ হয়, সো নিউটন মিটার। টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল। দেখো ফার্স্টে দিছে হচ্ছে ঘর্ষণ বল, যেটা ঘূর্ণনের সাথে একটু, তাই না, একই রকম দেখতে না অনেকটা, যাতে ভুল করে দাও। কাট করে ঘর্ষণ দাগানোর পরে তোমার খেয়াল আসবে হায় হায় কি দেখালাম, সেরকম করা যাবে না। এটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কৌণিক বল, এটা আর ক্রস পি, এটা আর ক্রস এফ। ঠিক আছে, নৃত্যশিল্পী 20। আমরা জানি যে কৌণিক বেগের একটা নিত্যতার সূত্র আছে, সেটা হচ্ছে এটা, কৌণিক ভরবেগ এর নিত্যতার সূত্র। ঠিক আছে, তাহলে এখন দেখতেছি যে আসলে সে তার ওমেগাকে অর্ধেক করে ফেলছে, তাহলে তার জড়তার ভ্রামক দ্বিগুণ হয়ে গেছে, যেহেতু তাদের গুণফলটা সমান হইতে হবে না।
তাহলে কৌণিক বেগ যদি অর্ধেক হয়ে যায় তাহলে তার জড়তার ভ্রামকটা যাবে দ্বিগুণ, যে 2i। ঠিক আছে, এই যে এই নিচের ম্যাথটা টিচারদের এত মানে পছন্দের ম্যাথ, যেখানে সেখানে দিয়ে দেয়। ঠিক আছে, জাস্ট যেখানে সেখানে দিয়ে দেয়, মেডিকেলে চলে আসবে দেখবা, কারণ মানুষজন গুলাই ফেলে তো, যেখানে সেখানে দিবে এটা। নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুটি বস্তুর জড়তার ভ্রামক যথাক্রমে i এবং 2i। ঠিক আছে, যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান, এই যে ঘূর্ণন গতিশক্তি সমান, আমি এখান থেকে একটা সমীকরণ নিয়ে আসবো, হাফ i ওমেগা স্কোয়ার, ওমেগা ওয়ান দিই, ইকুয়ালস টু হাফ, এই যে আরেকটা কি 2i। ঠিক আছে না, আরেকটা তো 2i, প্রথমটা i, এবং এখানে হচ্ছে ওমেগা টু স্কোয়ার। যত গতিশক্তি তাদের সমান আসলে, এই হাফ হাফ কেটে যাবে, এই আইও কাটা যাবে। তাহলে আমি কি পাইতেছি এখানে, ওমেগা ওয়ান ডিভাইডেড বাই ওমেগা টু এর স্কোয়ার ইকুয়ালস আসলে 2, তাই না? ওমেগা টুকে আমি নিয়ে আসলাম, তাহলে এই 2 যদি আমি মানে এটা রুট করে দিলে এই পর্যন্ত তো ঠিক আছে, ওমেগা ওয়ান ডিভাইড ওমেগা টু পাচ্ছি। এবার তাদের কৌণিক ভরবেগের অনুপাত আমার দরকার, তাহলে i ওমেগা ওয়ান ডিভাইডেড বাই আবার 2i ওমেগা টু, এটা দরকার আমার। কৌণিক ভরবেগ i ওমেগা, তাহলে এইটা হচ্ছে যে আই আবার কাটা, ওমেগা ওয়ান ভাগ ওমেগা টু তো আমি √2 জানি, তাই না? তাহলে নিচে একটা 2 আছে, তাহলে এটা ইকুয়ালস টু কত হচ্ছে 1:√2। ঠিক আছে, এই কনফিউজিং দেখে আসলে এই জিনিসটা মানে টিচাররা খুব দেয় আর কি। তাই বুঝতে তো পারছি যে কীভাবে করা যাবে, √2:1 1:2 এগুলোতে কনফিউজ হয়ে যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে। জিনিস মনে না থাকলে সবার লাস্টে করবা, দেখবা মিলে গেছে। জড়তার ভ্রামক কোনটির উপর নির্ভর করে? বস্তুর ভরের বন্টনের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে, ঘূর্ণন অক্ষের উপর নির্ভর করে। দ্বন্দ্বের ভ্রামক মানে হচ্ছে কি, টর্ক, এটা মানে টর্ক, মানে হচ্ছে বলের ভ্রামক, মানেই হচ্ছে ঘূর্ণন বল। তার সমীকরণ কি, বল এর সাথে একটা সরণ যাকে বলে আর কি, এম এল টি ইনভার্স 2 এর সাথে আরেকটা এল, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। বোঝা গেছে? বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি, কৌণিক ভরবেগ মানে হচ্ছে i ওমেগা, i হচ্ছে আবার এম আর স্কোয়ার, এখানে আছে আর কি, তাই না? এল হচ্ছে আর ক্রস পি, এটা সঠিক। আচ্ছা এখানে টিক চিহ্ন দেওয়া যাবে না, এটা সঠিক। টাও হচ্ছে আর ক্রস এফ, এটা সঠিক। এফ হচ্ছে ডিপিডিটি, এটাও সঠিক, কারণ বল মানে কি, ভরবেগের পরিবর্তনের হার, ডিফারেন্সিয়েশন হিসেবে প্রকাশ করলে ডিপিডিটি। এল কোনোদিনই ডিটা ডিটি, এটা কি হলো, এটা ভুল, তো এটাই ঠিক আছে। 2 কেজি ভরের একটি চাকার ব্যাস, এটা তাহলে এমনিতে হচ্ছে কি 25 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.25 মিটার, 100 দিয়ে ভাগ দিতে হবে। 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে, যে টর্ক আই আলফা, আই বের করতে হবে। একটা চাকাকে আমি নিরেট ধরে নিলাম, তাহলে চাকা তো একটা চাকতি, তাই না? হাফ এম আর স্কোয়ার, এই যে এম আর 0.25 এর স্কোয়ার ইন্টু আলফা, এই যে 2, ঠিক আছে? তাহলে 0.25 এর স্কোয়ার করে 2 দিয়ে গুণ দিতে হবে। ক্যালকুলেটর তো পাবা না, সো এটা আসলে কি করবা, মনে রাখতে হবে। এই যে 0.125 হবে। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক,
বা টর্ক। আর বল হচ্ছে কোন রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। এই যে বল হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, মানে যে রৈখিক ভরবেগ মানে হচ্ছে টি, এটার পরিবর্তনের হার। ঠিক আছে, ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে, বল ভেক্টর দেওয়া আছে, বলের ভ্রামক। এরা আসলে সহজ খুবই, বাট সময় সাপেক্ষ। জাস্ট বলে দিই, এই যে আর ক্রস এফ করতে হবে, আমরা নির্ণায়ক পদ্ধতিতে করতে পারি না, ব্যাপারটা হচ্ছে ওইটাই, আর ক্রস এফ করতে হবে। এই যে এভাবে এভাবে নির্ণায়ক করে তো করতে পারি আর কি, ওটাই। কণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্ক, টর্কের সমান। ঠিক আছে, 2 কেজি ভরের একটি বস্তুকে 3 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। আচ্ছা, ঘোরানো হলো। সুতার উপর টানটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল যেটা, সেটাই হচ্ছে সুতার উপর টান। এবার যদি ঘোরানো হয়, তাহলে আলটিমেটলি এইদিকে যেই ফোর্সটা সে অনুভব করতেছে, সেটাই তো আসলে তার টান বা কেন্দ্রবিমুখী বল যেটা বলো, সেটাই। এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এটাই তো কেন্দ্রমুখী বলের যে সূত্রটা, যেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। এম হচ্ছে 2 গুণ 4 স্কোয়ার গুণ 3, 96। ঠিক আছে, কেন্দ্রমুখী বলের রাশিমালায় যে এম ভি স্কোয়ার বাই আর। বৃত্তাকার গতির পর্যায়কাল দেওয়া আছে, এটা কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। এখন ওমেগা বের করবো, ওমেগা হচ্ছে 2 পাই বাই টি, তাই না? 2 পাই বাই টি, তাহলে এখানে আমি সেটা লিখবো এম গুণ 4 পাই স্কোয়ার আর বাই টি স্কোয়ার, ওমেগা স্কোয়ার না? তাহলে দেখো যে 4 পাই স্কোয়ার এম আর বাই টি স্কোয়ার, এটা সূত্রগুলো জানতে হবে, দিন বসাই দিতে হবে। এই উদ্ভট ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেগুলো বাদ। এখানে তো একই জিনিস, রশ্মির ঘূর্ণায়মান টান কত হবে, তাহলে ওই তো এম ভি স্কোয়ার বাই আর। তো ওমেগা দেওয়া, তো তাহলে ওমেগা স্কোয়ার আর 0.2, 4 4 16, 0.5, 16কে হাফ দিয়ে গুণ দিলে হয় 32। না না, হাফ দিয়ে গুণ দিলে 32 হবে কেন? 8, এবার 8 গুণ 0.2, মানে 8কে 5 দিয়ে ভাগ দেওয়া, তাই তো 1 পয়েন্ট সামথিং আসে না? রেলপথ যেখানে বেঁকে গেছে, সেখানে বাঁকের বাইরের দিকের লাইন একটু উঁচু করা হয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে, কারণ বাঁক ঘুরতে পারবে না, কেন্দ্রমুখী বল তাকে নিতে হবে। কারণ কেন্দ্রমুখী বলটা ঘর্ষণ দিতে পারে, বা উঁচু করে নেওয়ার ফলে জি এর একটা উপাংশ তাকে দিতে পারে আর কি। একটি চাকার ব্যাস হচ্ছে 1 মিটার, ব্যাস 1 মিটার মানে ব্যাসার্ধ হচ্ছে হাফ। প্রতি মিনিটে 30 বার ঘুরলো, প্রতি মিনিটে 30 বার ঘুরলো, মানে ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু 30/60। প্রতি মিনিটে 30 বার ঘোরা মানেই তো আসলে ওমেগা হচ্ছে পাই। তাহলে এবার রৈখিক বেগ কত? এই যে আর ওমেগা গুণ হাফ, এই যে পাই/2। ঠিক আছে, টু পাই ইন্টু 30/60, এটা পাই/2ই হবে, কিন্তু এখানে তপন স্যার দিয়ে রাখছে পাই, সেটা মার্ক করে রাখবো।
হুম, এই কোয়েশ্চেনটা মার্ক, কারণ এখানে উত্তর ভুল দেওয়া। একটা বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের ভিতরে উল্লম্ব তলে ঘোরানো হচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে। পানি বের হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে যখন সে এই পয়েন্টটাতে আছে, এই পয়েন্টটাতে তার ওজন কাজ করতেছে এমজি। এমজিকে নিউট্রালাইজ করা হচ্ছে আমার এফসি দিয়ে, বা কেন্দ্র বিমুখী বল বা মুখী বল যেটাই বলো, সেটা দিয়ে নিউট্রালাইজ করা হচ্ছে। দ্যাট ইজ ওয়ে পানিটা আসলে পড়ছে না। তাহলে এমজি ইকুয়ালস টু এফসি। ঠিক আছে, কৌণিক গতি বা কৌণিক বেগ আছে। ঠিক আছে, এমজি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর, এম এম কেটে গেল। তাহলে ওমেগা হচ্ছে জি বাই আর এর রুট। বুঝতে পারছো? এফসি আর এমজি সমান হলেই তো পানি পড়বে না আসলে, তো এটা হবে। একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে এই যে ভি ম্যাক্স, সেটা হচ্ছে রুট ওভার মিউ আর জি, তাহলে ওটার কম হতে হবে। ঠিক আছে, রুট ওভার মিউ আর জি এর কম হলেই তাহলে সে সেফলি যাইতে পারবে। এই চিত্র মিত্র তো আসলে লাগবে না। এটা সুতরাং এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উল্লম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ এত রুট ওভার 3 GR, সর্বনিম্ন বিন্দুতে সুতার লাগবে না। বল বলের ক্রিয়াকালের গুণফল হচ্ছে বলের ঘাত, আর ঘাত বল হচ্ছে বড় বল ছোট সময় বা অল্প সময়ে যদি সেটা ক্রিয়া করে আর কি, যেমন ব্যাট দিয়ে যদি বলকে মেরে দেওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ঘাত বল। সমান দুটি ভর, সমান ভর দুটি বস্তু যদি যায় তাহলে তারা হচ্ছে বল বেগ বিনিময় করে নেয়, বেগ বিনিময় করে নেবে, মানে এর আদি বেগ হবে তার শেষ বেগ, আরেকটা আদি বেগ হবে অপরটা শেষ বেগ। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। কোথায় আছে, কোথায় আছে, এই যে। ঠিক আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় ভরবেগ। ভরবেগ স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ দুইটা দিয়ে সংরক্ষিত হয়, কিন্তু গতিশক্তি এটা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষ সংরক্ষিত হবে। ঠিক আছে, শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হয় অস্থিতিস্থাপক সংঘর্ষে, আর স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ গতিশক্তি দুইটাই সংরক্ষিত হবে। এরপরে জানতে হবে 4 কেজি 10 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত বেগে একই দিকে গতিশীল। আচ্ছা, যুক্ত অবস্থায় চলতেছে, ওই তো করে দিলাম না তখন, M1 U1 প্লাস M2 U2 বেগ, তাহলে এই যে M1 প্লাস V1 করে দিতে হবে, M2 করে দিতে হবে, তাহলে আমি এখানে V পাবো। করবা, করলেই পারবা। ওটা তো কেমন কেমন ভ্যালু, আচ্ছা তাও দেখি। অনুভূমিক দিকে গতিশীল এত গ্রাম, এত গ্রাম মানে কি 50 গুণ 10⁻³ কেজি ভরের একটি বল এত 0.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে আবার চলে আসলো 0.1 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, আচ্ছা দেখো তো, ধাক্কা খেয়ে সে ব্যাক করলো না, তাহলে বেগের ডিরেকশন তো চেঞ্জ হয়ে গেল, এর আগেরটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন না, তাহলে বলের ঘাত কি হবে এফটি। এফটিকে আমরা কিভাবে লিখতে পারি, এম ইন্টু ভি মাইনাস ইউ, তাই না? এম কত দেওয়া, এম হচ্ছে ওই যে 50 ইন্টু 10⁻³, ভি কত 0.2, এবার মাইনাস মাইনাস এটা, কারণ সে তো আসলে বিপরীত দিকে গেল, তাহলে এই জিনিসটা মাইনাস হবে না, এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, হুম, আলটিমেটলি আমি ভি আর ইউ একটু সুইচ করে দিচ্ছি, বাট সমস্যা নেই, যোগই তো হচ্ছে। তাহলে ওটা 0.3 হলো, 0.3 হলো, আর এইটা হচ্ছে, সমস্যা নাই, 15 হচ্ছে তো। দেখো
এটা 0.3 না, ওটাকে যদি আমি 3 চিন্তা করি তাহলে এটা হয়ে যাবে 5, তাহলে 3 5 15 ইন্টু 10^3, ঠিক আছে, 15 ইন্টু 10^3 মানে 15 10^3, এখানে ডট 10^2, এখানে ডট 10^1, এখানে ডট, তাহলে 0.015। মানে বুঝতে পারছো কিভাবে মুখে মুখে আসলে করতে হয়? এখান থেকে আইডিয়া নিবা। এই যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এটা কি? খুব অল্প সময়ের জন্য হইলে ঘাত বল। এবার বলের ঘাত দেখাও না, বলের ঘাত হচ্ছে বল গুণ বলের সময় প্রযুক্ত সময়। এই যে বলের ঘাত নট ঘাত বল, তাহলে এটা বল, এটা তাহলে নিউটন সেকেন্ড। খুব অল্প সময়ের জন্য খুব বড় মাপের বল, একই তো ঘাত বল। বলের ঘাত দ্বারা বোঝায় রৈখিক ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগের পরিবর্তন। কারণ বলের ঘাত হচ্ছে এটা, মানে হচ্ছে এম এটি, মানে হচ্ছে এম ভি মাইনাস ইউ বাই টি গুণ টি, মানে হচ্ছে এম ভি মাইনাস ইউ, মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, মানে হচ্ছে ডেল পি বা ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে আমার বলের ঘাত, আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? বলের ঘাত এফটি বা নিউটন সেকেন্ড, নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ সেকেন্ড, মানে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? বা ডিরেক্ট বলের ঘাত মানেই তো ভরবেগ, তো ভরবেগ একটা দিয়ে দিবা আর কি। একটি বস্তু এত দরকার নেই। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষে কিন্তু সূত্র আছে, ওই সূত্রটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি আর দেখালাম না, দেখে নিও। ঘর্ষণ, এই যে মিউ হচ্ছে 1040, বের করা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। স্থিরাবস্থায় 800 নিউটন ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200 নিউটন অনুভূমিক ধাক্কার প্রয়োজন হচ্ছে। স্থিরাবস্থায় ঘর্ষণ সহগের মান, এই মিউ হচ্ছে এফ বাই আর। আটশো নিউটন ওজনের একটি ঝুড়িকে সরাতে 200 নিউটন অনুভূমিক ধাক্কার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, মানে কমপক্ষে 200, মানে এইটা তো আসলে ঘর্ষণ বোঝাচ্ছে না? আর তার ওজন তো দেখা গেছে 800, মানে কমপক্ষে 200, মানে 200 পর্যন্ত সে আসলে রেজিস্ট করছে। কে রেজিস্ট করছে? ঘর্ষণ বলটা। 200 পর্যন্ত ঘর্ষণ বল ক্রিয়া করতেছে, মানে আসলে আমার ঘর্ষণের চূড়ান্ত মান হচ্ছে 200, আর তার নিজের ওজন হচ্ছে এটা, আর মিউ এর সূত্র হচ্ছে এফ বাই আর, ঠিক আছে? কারণ ঘর্ষণ বলের সূত্র হচ্ছে মিউ আর। আবার এই মিউ হচ্ছে আবার ট্যান থেটা, যখন সেটা কোনো হেলানো তলকে নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে কি 1/4, মানে হচ্ছে 0.25। ঠিক আছে, 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। কি হচ্ছে এখানে? 1 নিউটন ঘর্ষণজনিত কত বলের প্রয়োজন, মানে যত বল আমার আসলে অ্যাকচুয়ালি দরকার তার চেয়ে 1 নিউটন বেশি দরকার হবে। দেখি
এফ ইকুয়ালস টু এম এ প্লাস এফ, এম এ 5 × 10 প্লাস 1। ঠিক আছে, কারণ আগে তো আমার ঘর্ষণটাকে নিউট্রালাইজ করতে হবে ক্রমস্থির অনুভূমিকের সাথে। তাহলে এই নিয়ে আমাদের নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তোমরা হচ্ছে এই ক্লাসগুলো আরামাস করে দেখতে থাকো। দেখো কয়েকটা মার্ক করে দিচ্ছি আজকে। কয়টা হবে? 3-4টা হবে। এই 3-4টা একটু মুখস্থ করে নিতে হবে আসলে। বাকি প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে তুমি আসলে বের করতে পারবা। তো এখন বের করতে পারলে এক্সাম হলে বের করতে পারবা। এমন তো না যে তোমাকে এক্সাম একদম 10 মিনিটের মধ্যে দিতে হবে। 1 ঘন্টা সময় আছে। তোমার বায়োলজি কোশ্চেনগুলো দাগা থেকে তোমার 10 সেকেন্ডও লাগবে না। তুমি এগুলো ম্যাথে একটু সময় দিবা, সমস্যা নাই তো। তুমি সময় পাবা, হ্যাঁ আমিও সময় পাইছি, সময় তুমি পাবা। কিন্তু যেগুলো ভুল থাকে ওগুলো দেখা যাচ্ছে নিয়ে প্যানিক করার দরকার নেই। হ্যাঁ, সো আজকের মতো এটাই। তোমাদের জন্য সাজেশন থাকবে যে এই অনুশীলনীগুলো প্র্যাকটিস করা। ঠিক আছে, এত এত কোশ্চেন আসলে প্র্যাকটিস তো করবাই, সময় পেলে করবা, কিন্তু অনুশীলনীগুলো একটু মেইনলি ফোকাস দিয়ে প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে প্রচুর কমন চলে আসে, আগেও আসছে পরেও আসবে। হ্যাঁ, সো এগুলোকে আমরা ভ্যালু দিব বেশি, অ্যান্ড আশা করি এখান থেকে আসলে পেয়ে যাবা। অ্যান্ড যেভাবে বুঝাইতেছি মানে শর্ট টেকনিক, তোমরা যারা আসলে ফলো করবা তারা উপকৃত হবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।